ভাই রাস্তাটা জ্যাম করো না ভাই, আমার বসার জায়গা আছে, রাস্তা জ্যাম করছে। দেখ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের বলবো আমাদের একটু সজাগ সতর্ক থাকতে হবে। আজকে দেখবেন একটা কথা আপনাদের বলি, আজকে আমার নামে অনেক উৎসাহ অনেক কিছু বলা হচ্ছে। আপনারা বলুন, আপনাদের ভোটকে কি আমি কোনোভাবে বিক্রি করেছি? আমার কাছে অফার আছে, সুযোগ আছে, আমি লাভ করে অন্য জায়গায় চলে গেলে মন্ত্রী হয়ে ঘুরবো। কিন্তু ভাঙনের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে এত অত্যাচার অন্যায়কে সহ্য করার পরেও আমাকে ভালোবেসে যাচ্ছে, আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে। অন্তত বিধানসভার মধ্যে দাঁড়িয়ে গিয়ে এটা বলছি যে রমজান মাসে আপনারা রোজা রাখুন আর না রাখুন, সন্ধ্যাবেলা এসে ঠিক ইফতার মাহফিলের নামে ইফতার পার্টির নামে ইফতার করে নিচ্ছে, কিন্তু রমজান মাসে যখন ইফতারের ফলটা কিনতে যায় এমনি সময়ের থেকে 3 গুণ দাম বেড়ে যাচ্ছে। কারণ এটা কমাতে হবে এই বলতে অন্তত আমি পারছি, আমি এটা বলতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে এসটি এসসি সমাজের মানুষদের জন্য কেন লাস্ট 3 বছর শেষ 3 বছর একটাও নতুন হোস্টেল তৈরি হয়নি রাজ্যে, আমাদের রাজ্যে, এবং অনেক তৈরি হওয়া হোস্টেল কেন বন্ধ হয়ে আছে? এক কথায় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা, তাদের সাথে যে অন্যায় হচ্ছে সেই কথাটা আমি প্রতিবাদ করতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। এটাতেই অনেকের জ্বালা লাগছে। আপনারা বলুন, অফিসিয়ালি এই মুহূর্তে বিজেপির প্রার্থীর এমএলএ সংখ্যা হচ্ছে 77টি, বিজেপির 77টি অফিসিয়াল এমএলএ সম্ভবত এখন আছে। তাদেরকে ডিস্টার্ব করছে, তাদের বিরুদ্ধে অবজারভার দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিছুই করছে না। আটকাতে হবে কি, ডিস্টার্ব করতে হবে কাকে? ভাঙড়ের বিধায়ক সংযুক্ত মোর্চার বা আইএসএফ এর একজন কি করতে হবে? কারণ কি, নিশ্চিতভাবে এটা প্রমাণ হচ্ছে ওই 77টা না ডাকার না কাজ করতে পারছে, ভাঙড়ের একটার গায়ে বেশি কাজ করে দিচ্ছে, লড়াইটা দিচ্ছে শাসককে আয়না দেখাচ্ছে। আমরা বিধায়ক বিরোধী দলের আমাদের কাজ কি? শাসককে আয়না দেখানো, শাসকের ভুল কাজগুলোকে বলা যে এগুলো ভুল হচ্ছে, এগুলোকে আমরা ঠিক করতে হবে, এটা বলাটা হচ্ছে আমার অপরাধ। তা আমার নামে নানান কুৎসা ছড়াচ্ছে, একদিকে বলা হচ্ছে কাজ আটকানো হচ্ছে, আর উল্টো দিকে বলা হচ্ছে এমএলএ কি কাজ করেছে দেখানো। আমি আপনাদের কি বলেছি যে আপনি আমার 5 বছর টাইম শেষ হওয়ার সাথে সাথে বা শেষ হওয়ার পূর্বে আমি আপনাদের জন্য কি কি করেছি বা আমার চাওয়াতে কি কি হয়েছে সেটা খামে ভরে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছে দেব। অসুবিধা হবে নাকি আপনাদের কারো? আর দ্বিতীয়, যদি প্রত্যেকের বাড়িতে পৌঁছানো সম্ভব না হয়ে ওঠে তাহলে এই বুথ ভিত্তিক বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব আমি কি কি করেছি। আর এটাও বলেছি, আমি এটাও বলেছি যে একজন বিধায়ক আগে 3 কোটি টাকার কাজ করতে পারত 5 বছরে, এখন বেড়েছে 3.5 কোটি হয়েছে। এই যে 50 লাখ বেড়েছে এটাও কিন্তু ভাঙড়ের ভোটারদের জন্য বেড়েছে, সারা রাজ্যের বিধায়ক। মানে আপনাদের বিধায়ক আমি পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে আওয়াজ তুলেছিলাম 50 লাখ বেড়েছে, আমি 5 কোটি টাকার কাজের কথা বলেছিলাম বছরে, 50 লাখ মাত্র বেরিয়েছে, আগামী দিনে হয়তো আরো বাড়াতে পারবে। এই যে 3.5 কোটি টাকা মতো 5 বছরের খরচ, যদি সরকার আমাকে খরচ করতে না দেয়, আমি কি বলেছি, আমি আমার বাড়ি থেকে নিয়ে এসে, আমি যদি 5 টাকার কাজ করি, হয়তো আমি 50 লাখের কাজ করেছি, তাহলে 3.5 কোটির মধ্যে 3 কোটি টাকার কাজ করতে পারলাম না, তাহলে কি বলেছি, 3 কোটি টাকা বাড়ি থেকে নিয়ে এসে আমি এখানে কাজ করে দেখিয়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ আমি নিচ্ছি, তো ভয় কি আছে? এখন তো আমার পিরিয়ড শেষ হয়নি ভাই, আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। আমার ভরসা একটা, 2021 সালে যখন আমি ভোটে দাঁড়িয়েছিলাম তখন আপনাদের বোঝানো হয়েছিল বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, ভয় দেখানো হয়েছিল। অনেকে মনে প্রাণে ভালোবাসলেও ভরসা করলেও ভোটটা বিজেপি আটকানোর জন্য তৃণমূলকে দিয়েছিল, ওই জন্য 83,000 ভোট পেয়েছিল, তাই না? তাহলে অত ভোট পাওয়ার জায়গাটা ওরা নাই, কিছু গুন্ডামস্তান আছে আর পুলিশের একটা অংশকে কাজে লাগানোর চেষ্টা করছে, বাকি মানুষ আর ওই তোলাবাজদেরকে সহ্য করতে পারছে না।
তো আমার বিশ্বাস ভরসা 2021 আর এটা 2025 2026-এ ভোট হবে। এই 5 বছরে ভাঙড়ের বিধায়ক রাজ্যের মানুষকে যেভাবে চোখ খুলিয়ে দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নাই। এমএলএ এর মাইনে কত, এমএলএ কত টাকা পায়, এমএলএ এর ফোন খরচ কত, সব তো আপনারা আজকে ডেটে জানেন। যে চোখ খুলিয়ে দিয়েছে। 2026 নির্বাচনে আসছে, বিজেপি আর তৃণমূলের বাইনারিতে আমাদের কি আর হারাতে পারবে? বিজেপি আর তৃণমূল কি আলাদা আপনাদের মনে হয়? আমি বিশ্বাস করি না। কারণ আপনাদের বলি, বিজেপির যিনি এখন সভাপতি আছেন তিনি বলছেন লেবার রুমে যদি বিজেপির দুটো বড় নেতা না থাকতো তৃণমূল দলটাই জন্ম হতো না। বাস্তব 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির হাত ধরে। তাহলে ও বিজেপির বিরোধিতা করবে? যদি সত্যি বিজেপির বিরোধিতা করার হতো তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দিত। যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার নাগরিককে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, শুভেন্দু অধিকারী বলছে। আর শুভেন্দু অধিকারীদের বস ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়ে বলছে, একটা এফিডেভিট দিয়ে বলছেন যে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000 নয়। সেই মধ্যে রোহিঙ্গার মধ্যে সব থেকে বেশি আছে কাশ্মীরে, দিল্লিতে, হরিয়ানাতে, অসমে, ওয়েস্ট বেঙ্গলে। এই কটা রাজ্যে সব থেকে বেশি আছে। আমি গড়ে যদি 8,000 করে ধরি, 50 থেকে 40 মানে 40,000। তাহলে আপনি বলুন, এই গাড়িটার সাইড দিয়ে দাও। তোমাদের জন্য ভাই সামনে ব্যবস্থা আছে, তাহলে না করে আপনারা তোমরা মায়ের ওখানে সিটটা একটু বসে পড়ো, মায়েরা এই শহরে মানে বসে জায়গা থেকে একটু বসে পড়ো তোমরা। দাদা গাড়ি দাঁড়া একটু দাঁড়া। এদিকে তাকাও, সবাইকে কথা বলতে হবে না, গাড়ি পাস করে দেবে, ভলান্টিয়ার যারা আছে গাড়ি পাস করে এদিকে তাকাও, গাড়ি বসে পড়ে। তাহলে ভারত সরকারের দেয়া তথ্য অনুযায়ী অন অ্যান এভারেজ ওয়েস্ট বেঙ্গলে 8,000 হয়তো রোহিঙ্গা আছে, তাই তো নাকি? তার মধ্যে শরণার্থী কার্ড ফার্ড অনেক আছে, যাকে আমি ওই বিতর্কে ঢুকছি না। কজনের কাছে কার্ড আছে না আছে ওটা ভারত সরকারের দেখার দায়িত্ব, পশ্চিমবাংলা সরকারের দেখার দায়িত্ব। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে কি 1.5 কোটি রোহিঙ্গা আছে, আর ভারত সরকার বলছে সারা ভারতবর্ষে 40,000 আছে। তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে, পশ্চিমবাংলা সরকারকে মিথ্যাচার করছে। তাহলে ওর নামে এফআইআর করে জেলের মধ্যে রাখা দরকার ছিল না? কেন রাখেনি? শুভেন্দু অধিকারী কদিন আগে কলকাতা পুলিশের ভাঙড় কেন কলকাতা পুলিশ করেছে, কলকাতা পুলিশের সিপি স্যারের সম্পর্কে না বাজে মন্তব্য করেনি, একটা খারাপ ভাষায় গালিগালাজ করলো। তো শুভেন্দু অধিকারীকে ওই গাল দেওয়ার জন্য ধরে জেলের মধ্যে রাখতে পারতো তো, রাখেনি। দিন রাত হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, আমরা সম্প্রীতির সাথে আমরা বসবাস করেছি, সেটাকেও তারা নষ্ট করে দিতে চাইছে। আমরা একসাথে কাজ উঠা বসা করছি, সেটাকে নষ্ট করতে চাইছে শুভেন্দু অধিকারীরা। ধরে জেলের মধ্যে রাখা দরকার, জেলের মধ্যে রাখেনি। কেন রাখেনি? ভাই একটা কথা বলি, মার বাপেরাও আছে, যতই হোক যে ছেলেকে জন্ম দিয়েছে, ছেলে যতই বিগড়ে দেখ না কেন, দূরে থাকলেও ছেলের ভালো সবসময় আমরা চাইবো না? আর ছেলে যে জন্মদাতা মা বাপ কুলঙ্গার দু একটা কথা বাদ দেন, আলাদা খেলেও আলাদা পড়লেও বাপ মায়ের না অসুবিধা হয় সবসময়, কিন্তু সে চেষ্টা করে না। তো জন্ম হয়েছে বিজেপির গর্বে তৃণমূল, আর মনে হয় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, একে কোনোদিন লড়াই করবে না। আর তৃণমূলকে জন্ম দিয়েছে বিজেপি, যাই করেন দেখবেন সব মাফ হয়ে যাচ্ছে। ওইদিকে পার্থবাবু চাকরি চুরি করেছে, জামিন পেয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী দিন রাত গালাগালি করছে, অকথ্য ভাষায় কথা বলছে, ওর বিরুদ্ধে মামলা হচ্ছে না। দিলীপ ঘোষ পেছনে লাঠি মেরে বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়ার গল্প শোনালেও মামলা হচ্ছে না। বিভিন্ন নেতারা, এদের বিরুদ্ধে মামলা হচ্ছে না। কারণ কি? ওই জন্মদাতা বাপ আর ছেলের সম্পর্ক। তাই নতুন করে বলতে লাগবে না বিজেপি আর তৃণমূল আলাদা। তাই আমি ভরসা আপনাদের প্রতি আছে। 2021 সালে অনেক মিথ্যাচার করলো, আপনারা 1,21,000 ভোট দিয়ে, আসলে 1,09,000 ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছিলেন, খামচিহ্নকে 26,151টি লিড দিয়ে। আমার ভরসা যে যতই চিৎকার করুক না কেন,
যে যতই গল্প দিক না কেন, যতই নোটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিক না কেন, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ, এটা আমার বিশ্বাস ভরসা। তো দিনের শেষে এই জনগণ আগামী 26 নির্বাচনে খাম চিহ্নকে ডবল মার্জিনে বিধানসভার মধ্যে পাঠাবে। মা আপনাদের প্রতি ভরসা আছে তো নাকি? একদিকে আমার মন্ত্রিত্ব, টাকা, উল্টো দিকে মিথ্যা মামলা, ভয় দেখানো, সবকে উপেক্ষা করে বারবার আমি আপনাদের কাছে হেরেছি, আপনাদের দেওয়া ভালোবাসা, আপনাদের দেওয়া স্নেহতে। তাই আপনাদের বলবো যে ভরসাটা, যে স্নেহ ভালোবাসা দেন, সেই স্নেহ ভালোবাসা আশা করবো 2026 সালে খাম চিহ্নকে দেবে এবং নোটোরিয়াস ক্রিমিনালকে জবাব দেব আমরা, যে ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে যায়। সারা রাজ্যের মানুষ যখন বিজেপি তৃণমূলের খেলাতে মশগুল হয়ে উঠেছিল, একদিকে শুভেন্দু অধিকারীকে দিয়ে কামড়ানো করা হয়েছে যে তাড়িয়ে দেবো, আর উল্টে অপরদিকে মমতা ব্যানার্জিকে দিয়েছে মলম লাগানো হয়েছে কি আমি তাড়াতে দেবো না। এই গল্পের মধ্যে আটকে রেখেছিল, তার বাইরে গিয়ে ভাঙড়ের মা বাপ ভাই বাপ বোনেরা দেখিয়ে দিয়েছে রাজ্যের মানুষকে। আজকে রাজ্যের মানুষ আফসোস করছে, যেখানে ছুটে যাচ্ছি সে মুর্শিদাবাদ হতে পারে, মালদা হতে পারে, দিনাজপুর হতে পারে, পুরুলিয়া হতে পারে, বীরভূম হতে পারে, একটাই কথা যে ভাঙড়ের মানুষ যে সঠিক কাজ করেছিল, আমরা ভুল কাজ করেছিলাম। ভাঙড়ের মানুষ যে সঠিক পথে আছে সেটা আপনার কোথায় গেলে জানা যাবে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, বীরভূমে আপনারা যাবেন, গিয়ে বলবেন আমরা ভাঙড়ের মানুষ, পিঠ চাপড়ে বলবে ঠিক কাজ করেছিলে। যদি 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারতাম, এই অরাজকতা বন্ধ করে দিত। কিছু লাভ হবে না। সেই জন্য প্রচুর মানুষ বিজেপি তৃণমূল ছেড়ে ছেড়ে আইএসএফ এর ছায়া তলে আসছে। আমরা এই স্টেজে তুলে সবাইকে ঝান্ডা ধরাই না, একটু অসুবিধা আছে। আমাদের কিছু করার নেই, পুলিশ কেসে চাপ দেবে, মিথ্যা মামলা দেবে। সেই জন্য বলি ঠিক সময় ঝান্ডা ধরে ঘুরছে, চুপচাপ যাবে আর খামে ছাপ দিয়ে চলে আসবে। ভাঙড়ের কথা বলছি, ভাঙড়ের এইরকম আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোট তো চুরি হয়েছে, চুরি করে তো শান্তিতে নাই। অন্য অনেকে পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার, আরো অনেকে রেডি আছে, যদি একবার সিগন্যাল দিই ঝান্ডাটা ধরে নেবে। কিন্তু আমরা বেছে কুচে নিতে হবে ওর মধ্যে থেকে। কি বলছি বুঝতে পারছেন না? যে ওইখানেও করে কামিয়ে খেয়েছে, এখানেও করে কামিয়ে খাবে আশা করলে তো এইখানে গাঁট থেকে দিতে হবে, বার করে পকেট থেকে বার করে দিতে হবে। এখানে পকেটে ঢুকাবার জায়গা নেই, এখানে সবাই সহ্য করতে পারবে না। কি বলছি, ভুল বলছি নাকি? এটা সবাই সহ্য করতে পারবে না। নালে মারছে, ধরছে, মামলা দিচ্ছে, তারপরেও আবার ভাইজান করছে, দম থাকা চাই না। এটা সহজে সবার দ্বারাই হয় না। তো আপনারা দৃষ্টান্ত তৈরি করেছেন, সারা রাজ্যের মানুষ বিশ্বাস করুন, সারা রাজ্যের মানুষ একটা আফসোস করে যে 2021 সালে এই তৃণমূল বিজেপির খেলাতে না পড়লে, যদি 10টা নওশাদ সিদ্দিকী আমরা তৈরি করতাম না, এই রাজ্যের বেহাল দশা থেকে কিছুটা হলো পরিত্রাণ পেত। তাই আগামী দিনে আমাদের প্রস্তুত নিতে হবে। যেমন আমি আজকে এখন ছিলাম নারায়ণপুর অঞ্চল থেকে এখানে আসলাম, হাড়োয়া, মিনাখার অনেকের সাথে দেখা হলো। তো সবাই মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে যে আর ওসব গল্প শোনাবো না, কে আসছে কে যাচ্ছে নয়, আমাদের ভাইজান আরো বেশি করে আইন সভার মধ্যে ঢুকাতে হবে। আপনাদেরও বলবো, শুধু আপনারা এখানে ভোটটা নয়, আপনাদের আত্মীয় স্বজন যারা অন্যান্য বিধানসভায় আছে, একটাই কথা যে জনগণের জনপ্রতিনিধি ঢুকাতে হবে। এই জনগণের জনপ্রতিনিধি এটা কোনোদিন ভাববেন না 4টে মুসলমান ঢুকালে লাভ হয়ে যাবে, ও কিছু লাভ হবে না। হিন্দু ভাই যদি ভাবে 4টে হিন্দু গেলে আমার লাভ হয়ে যাবে, কিচ্ছু আমি বিশ্বাস করি না। আদিবাসী ভাই যদি বলে 4টে আদিবাসী গেলে আমি লাভবান হয়ে যাব, আমি অন্তত বিশ্বাস করি না। ঠিক দলিত ভাই যদি বলে 4টে দলিত পাঠালে আমার দলিতের হয়ে কথা বলবে, বিশ্বাস করি না। পশ্চিমবাংলার বিধানসভায় 68 সিটস আছে, যেগুলো এসটি কমিউনিটির মানুষ সংরক্ষিত রিজার্ভ। অর্থাৎ পশ্চিমবাংলার বিধানসভায় 68 জন বিধায়ক আছেন, কম করে থাকলেন যারা দলিত সমাজ থেকে উঠে আসেছে। কিন্তু আমি 4 বছর বিধানসভায় যাচ্ছি, একবারের জন্য কাউকে বলতে শুনলাম না দলিতের উপরে যে অত্যাচার হচ্ছে বন্ধ হওয়া দরকার। একবারের জন্য বলতে শুনলাম না দলিত যে ভাইরা যে সমস্ত এলাকায় বসবাস করেন
নেই, শিক্ষক দাও, এ কথা বলতে শুনলাম না। পশ্চিমবাংলা বিধানসভাতে 18টি এসটি শিডিউল ট্রাইব অর্থাৎ আদিবাসী সমাজের বিধায়ক আছে, একবারের জন্য কারো মুখে বলতে শুনলাম না যে জন জঙ্গলের যে অধিকার কেড়ে নিচ্ছে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 কে 2023 এর অ্যামেন্ডমেন্ট করে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। পশ্চিমবাংলা বিধানসভায় এর বিরুদ্ধে একটা রেগুলেশন নিয়ে আসা হোক, একবারও বলতে শুনলাম না, একবারও বলতে শুনলাম না। কেন এসটি কোটাতে নন এসটিরা চাকরি করবে এটা বলতে শুনলাম না, একবারও শুনলাম না ওদের মুখে। দেউচা পাশামিরে যেভাবে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে, ওদের জায়গাকে কেড়ে নেওয়া হচ্ছে, অযোধ্যা দুর্গা প্রকল্পের নামে আদিবাসীদের জায়গাকে কেড়ে নেওয়া হচ্ছে, জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে, রিসোর্ট বানানো হচ্ছে, আদিবাসীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভায় 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরেও একজন কেউ বলতে শুনলাম না। পশ্চিমবাংলা বিধানসভায় আমাকে ছড়ার পরে 43 জন মুসলিম বিধায়ক আছে, একবারের জন্য দাঁড়িয়ে বললো না পশ্চিমবাংলাতে হিজাব পরার জন্য অত্যাচারের শিক্ষা হয়েছে, হিজাব পরার জন্য স্কুল থেকে বার করে দিয়েছে, হিজাব পরার জন্য স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতে দেয়নি, এটা অন্যায় হয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। আনিস খানকে হত্যা করেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। ওয়াকফ আইনের বিরুদ্ধে রেজুলেশন করা দরকার, কাউকে বলতে শুনলাম না। তাহলে দলিত গেল, আদিবাসী গেল, মুসলমান গেল, লাভ কি হলো? আদিবাসীদের হয়ে সেই ভাঙড়ের বিধায়ক বলছে, দলিতদের হয়ে ভাঙড়ের বিধায়ক বলছে, মুসলমানদের হয়ে ভাঙড়ের বিধায়ক বলছে। তাই আগামী যেদিন আসছে 2026, ধর্ম দেখে ভোট দেবেন না, জাত দেখে ভোট দেবেন না, জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। শুধু ভাঙড় নয়, মিনাখাতে আমাদেরকে দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে, হারোয়াতে করতে হবে, ক্যানিং পূর্বে করতে হবে, রাজারহাটে করতে হবে, কসবাতে করতে হবে। অর্থাৎ এই ভাঙড়কে ঘিরে যে সমস্ত বিধানসভা, এখান থেকে আমরা জনগণের জনপ্রতিনিধি করে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, দেখার দরকার নেই। জনগণের জনপ্রতিনিধিকে আমরা বিধানসভার মধ্যে পাঠাবো, যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কথা বলবে, শিক্ষা নিয়ে কথা বলবে, স্বাস্থ্য নিয়ে কথা বলবে, মানুষের অধিকার নিয়ে কথা বলবে, একল্যান্ড যেভাবে বুঝিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে। এক কথায় সংবিধান যে আমাদের অধিকারগুলো দিচ্ছে আমরা পাচ্ছি না, আমাদের জনগণকে দিতে হবে, এর জন্য আওয়াজ তুলবে। সেই রকম মানুষকে আমরা 2026 সালে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাবো। বুঝতে পেরেছো না? শুধু বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা এসে এত বড় যুদ্ধ করে এসে ভোট চাইলে ভোট দেওয়া যাবে না। এত বড় শিব কপালে তিলক কেটে এসে ও বড় হিন্দু সেজেছে, ভোট চাইলে ভোট দেওয়া যাবে না। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আচ্ছা আপনি বলুন, এই তো বড় নেতা, নট অন এস ক্রিমিনাল, বড় নেতা না? আমি বললে রেগে যাই। আরে আমি বলছি কেন, ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, তাহলে তার বিরুদ্ধে কথা বলুন। একদম ঠিক, বুঝতে পারছি তো? তো এতটুকু সাহস আছে এতটুকু কথা বলার, যে ইমাম মুয়াজ্জিন দিয়ে যে ভাতাটা দেওয়া হচ্ছে একদম ন্যূনতম। ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় 1,43,000 একর, মানে ওটা যদি হয় প্রায় 50 লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি কোথায় আছে জানো? ওয়েস্ট বেঙ্গলে আছে। কত টাকা ইনকাম হয়? ওটা তো নাকি বলছে ওয়াকফ বোর্ড থেকে দেয়। এর মধ্যে গোলমিল আছে ভাই, আমি আরটিআই করতে দিচ্ছি, এর মধ্যে রহস্য আছে, ব্যাপার আছে। এইটুকু বলতে পারো তো? এটা কিন্তু ভুল কথা নেই তো, যে ইমাম মুয়াজ্জিনদের 10,000 আর 8,000 করে মাইনে দেওয়া হোক? এটা বললে কিছু হবে?